সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লজ। তো ক্লজ আমরা কেন পড়তে যাচ্ছি, কেন পড়ব সে সম্পর্কে দুটি কথা বলবো, তারপরে সরাসরি ক্লাসে চলে যাব। ক্লজ হচ্ছে আমাদের প্রয়োজন এই জন্যে, ইংলিশ সেকেন্ড পেপার 4 নম্বর কোশ্চেনে একটা শিরোনাম থাকে, complete the sentences using suitable clause or phrase। তো সেই কারণে যেহেতু কমপ্লিট করতে হবে সেন্টেন্স গুলো সুইটেবল ক্লজ অথবা ফ্রেজ দিয়ে, সেই কারণে আমরা আজকে ক্লজটা শিখব। ক্লজটা যদি ভালো জানি তাহলে আমরা সুন্দরভাবে কমপ্লিটিং সেন্টেন্স গুলো করতে পারবো। তো ঠিক আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লজে। ক্লজ আমি লিখে রেখেছি, দেখো ক্লজ হচ্ছে বাক্যাংশ বা খণ্ডবাক্য, অর্থাৎ ক্লজের আভিধানিক অর্থ, বাংলা অর্থ বাক্যাংশ অথবা খণ্ডবাক্য। কিন্তু এইটা বললেই কিন্তু ক্লজের সংজ্ঞাটা হবে না। ক্লজের সংজ্ঞা যদি দিতে যাই তাহলে আমাদের বলতে হবে যে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ বা ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ তিনটে জিনিস থাকে। সেটি কি? একগুচ্ছ শব্দ বা ওয়ার্ডস এটা একটা, একটি সাবজেক্ট একটা ও একটি ফাইনাইট ভার্ব একটা। আমরা যদি নাম্বার দিয়ে লিখি তাহলে এখানে 1, এটা 2, এটা 3। তাহলে তিনটে বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ক্লজ যদি চিনতে যাই তাহলে তিনটে বৈশিষ্ট্য আমরা দেখব যে সেই তিনটে বৈশিষ্ট্য আছে কি নেই। তার আগে আমরা একটু বলে দেব, সেটা হচ্ছে একগুচ্ছ শব্দ তো আমরা সবাই চিনি, অনেকগুলো শব্দ হলে একগুচ্ছ শব্দ হয়। আর সাবজেক্ট কি জিনিস সেটাও আমরা জানি, শুধু ফাইনাইট ভার্বটাও জানি। কিন্তু ফাইনাইট ভার্বটা আমি আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে একটু আলোচনা করতে চাই। যেটা ফাইনাইট ভার্ব যদি তোমরা বুঝে ফেলো তাহলে এই তিনটে জিনিসের তিনটে বৈশিষ্ট্য বুঝতে কিন্তু আর কোনো কষ্ট হবে না। তো ফাইনাইট ভার্ব যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন ও ভার্বের টেন্স অনুসারে পরিবর্তিত হয়। এখানে লক্ষ্য করো, এখানেও কিন্তু তিনটে বৈশিষ্ট্য কাজ করছে। উপরে যেমন তিনটে বৈশিষ্ট্য দেখলাম, ফাইনাইট ভার্বের ক্ষেত্রেও তিনটে বৈশিষ্ট্য কাজ করছে। কি রকম? সেটা হচ্ছে যে সাবজেক্টের নাম্বার, পার্সন, অর্থাৎ সাবজেক্ট কোন, পার্সন কোন নাম্বার, এটা তোমাকে জানতে হবে এবং সেই অনুসারে যে ভার্বটা পরিবর্তিত হবে। আবার ভার্বের টেন্স অনুসারে যে ভার্বটা পরিবর্তিত হবে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। এক কথায় যদি আরো সুন্দরভাবে এবং সহজে বুঝতে চাও তাহলে বলা যাবে যে যে ভার্বগুলো টেন্স তৈরি করে, অর্থাৎ যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, প্রেজেন্ট টেন্স চেনা যায়, পাস্ট টেন্স চেনা যায়, ফিউচার টেন্স চেনা যায়, এই জাতীয় যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোই মূলত ফাইনাইট ভার্ব। তো ঠিক আছে, তো ফাইনাইট ভার্বটা বুঝে নিলাম, আমরা সাবজেক্ট বুঝলাম, ফাইনাইট ভার্ব বুঝলাম, একগুচ্ছ শব্দ বুঝলাম। তাহলে দেখি যে যে কোনো ক্লজে তাহলে এই তিনটে বৈশিষ্ট্য কভার করছে কি করছে না। আই 1, 2, 3, 4, 5, এইখানে 5টি শব্দ আছে। তো 5টি শব্দ আছে মানে একগুচ্ছ শব্দ আছে, আর গ্রুপ অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দ। এবার আমরা দেখবো, আমরা বলেছি যে একগুচ্ছ শব্দ থাকতে হবে, তো একগুচ্ছ শব্দ আছে। এবার দেখছি আই, এখানে একটা সাবজেক্ট আছে, আই একটা সাবজেক্ট আছে। এবার দেখবো যে একটা ফাইনাইট ভার্ব আছে কিনা, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, গো। আই গো টু কলেজ এভরি ডে, আমি প্রতিদিন কলেজে যাই। এটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমরা বোঝো, জানো। তো এটা এই গো দিয়ে তাহলে টেন্সটা চেনা যাচ্ছে। সুতরাং আমরা বলেছি সহজে বুঝতে হলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় বা টেন্স বোঝা যায় সেই ভার্বটিকে আমরা বলবো যে সেটা ফাইনাইট ভার্ব। তো গো দ্বারা টেন্স চেনা যাচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং গোটা ফাইনাইট ভার্ব। তাহলে কি দেখছি আমরা প্রথম সেন্টেন্সে একটা সাবজেক্ট পাওয়া গেছে, একটা ফাইনাইট ভার্ব পাওয়া গেছে এবং একগুচ্ছ শব্দ পাওয়া গেছে। তাহলে সেটাকে নিঃসন্দেহে আমরা একটা ক্লজ
বলতে পারি। অনুরূপভাবে এখানেও দেখো, লক্ষ্য করো, হি রিডস, এখানে হি রিডস ইন ক্লাস 11, সে একাদশ শ্রেণীতে পড়ে। হি একটা সাবজেক্ট আছে, প্রথমে বলি একগুচ্ছ শব্দ, এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানেও পাঁচটা শব্দ আছে, অর্থাৎ একগুচ্ছ শব্দ আছে। এখানে একটা সাবজেক্ট আছে হি, এবং এই রিডস আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা রিডস লিখেছি। সুতরাং রিড ভার্বটা পরিবর্তিত হয়েছে সাবজেক্টের নাম্বার অফ পারসন অনুসারে। সুতরাং এটা ফাইনাইট ভার্ব। সুতরাং এটা ফাইনাইট ভার্ব। সুতরাং এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আবার একগুচ্ছ শব্দও আছে। সুতরাং এটা একটা ক্লজ। আবার তৃতীয় সেন্টেন্সটাতে যদি আমরা দেখি, উই ওয়েন্ট টু মার্কেট ইস্টারডে, আমরা গতদিন বাজারে গিয়েছিলাম। তো এখানেও একগুচ্ছ শব্দ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা শব্দ আছে। একাধিক আরো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, একগুচ্ছ শব্দ রয়েছে। উই সাবজেক্টটা রয়েছে, ফাইনাইট ভার্ব ওয়েন্ট রয়েছে। এইটা দিয়ে কোন টেন্স নির্ণয় হচ্ছে তোমরা বুঝতে পারছো। ইয়েস্টারডে যেহেতু অতীত নির্দেশক, গতকাল গিয়েছিলাম, ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাহলে পাস্ট টেন্স। আমি বলেছি যে টেন্স অনুসারে পরিবর্তিত হয় ভার্ব, তাহলে এই ভার্বটি পরিবর্তিত হয়ে পাস্ট টেন্স হয়েছে, দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম গো, তার পাস্ট ফর্ম হয়েছে ওয়েন্ট। সুতরাং এটা একটা কিন্তু ফাইনাইট ভার্ব। তো সাবজেক্ট এখানে পাওয়া গেল, উই সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। তো সুতরাং এটা একটা ক্লজ হয়ে গেল। তো ক্লজ প্রধানত তিন প্রকার। ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটাকে আমরা বলি, ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এবং 3 নাম্বার কোঅর্ডিনেট ক্লজ। আজকে আলোচনা করব ইনডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। তো আমরা দেখি যে ইনডিপেন্ডেন্ট ক্লজ কি জিনিস। দেখো এখানে আমি একটা বাংলা লিখে রেখেছি, বাংলা অর্থ লিখে রেখেছি স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। এই স্বাধীন শব্দটি থেকে তোমরা কিন্তু অনায়াসে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে সংজ্ঞায়িত করতে পারো। কিরকম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন বাক্যাংশ। তো স্বাধীন বাক্যাংশ কিরকম? যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ বলে। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, ওই জন্য ওটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলা হচ্ছে। কোনো ক্লজের উপর কিন্তু তাকে অর্থ পরিপূর্ণ করতে হলে নির্ভরশীল হতে হয় না। কিরকম? আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। হুইচ ইজ রেড, যেটি লাল। আমি শুধু বলবো যে আমার একটি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো এই কথাটা বলতে গেলে এই ক্লজটা কিন্তু বাকি যে ক্লজটা আছে এই ক্লজটার উপর কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে না। কেন হচ্ছে না? আই হ্যাভ এ পেন যদি বলি আমার একটা কলম আছে, তো আমার একটা কলম আছে, তো ঠিক আছে, পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু যদি শুধু এইটুকু বলি যে হুইচ ইজ রেড, যেটি হয় লাল, এইটুকু বললাম, শুধু বললাম হুইচ ইজ রেড, যেটি হয় লাল। এই যে যেটি হয় লাল বললাম, এটা কিন্তু আসলে পূর্ণ অর্থ প্রকাশ করছে না। যেটি হয় লাল তো কি একটা কোশ্চেন থেকে যাচ্ছে, এইটুকু বললে কিন্তু সেই অর্থটা পূর্ণ হচ্ছে। সুতরাং এই ক্লজটা কিন্তু এই ক্লজের উপর নির্ভরশীল, আবার এই ক্লজটা কিন্তু এই ক্লজটার উপর নির্ভরশীল। অ্যাকশন। তো যেহেতু নির্ভরশীল নয়, সেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, অথবা এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আইসি দিয়ে আমি প্রকাশ করলাম, দ্যাট ইজ পিসিউ বলা যাবে, প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এবার আসছি আমি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ এর 2 নম্বর যে ক্লজটা আছে সেটাকে আমরা বলবো নাম্বার 2 ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তো যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না।
এর অর্থ প্রকাশ করতে, এই ক্লজটির অর্থ প্রকাশ করতে হলে অন্য ক্লজের উপর অবশ্যই তাকে নির্ভর করতে হবে। সুতরাং এটা কিন্তু আমরা ডিপেন্ডেন্ট মানে এখানে আমরা অধীন লিখতে পারি। অধীন, ওইটা স্বাধীন বলেছি, এটা অধীন, কারণ এ অন্য ক্লজের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাট ইজ আরেকটি ক্লজের উপর ডিপেন্ডেন্ট, ওই জন্য সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। কি রকম দেখো, দো হি ইজ পোর, যদিও সে গরিব। তো যদিও সে গরিব বলে আমি আর কিছু বললাম, যদিও সে গরিব, তাহলে কি অর্থটা প্রকাশ পেল? অন্য অর্থটা প্রকাশ পেল? নিঃসন্দেহে পেল না। প্রশ্ন থেকেই যাচ্ছে তোমাদের মনে যে যদিও সে গরিব তবুও সে কি, যদিও সে গরিব তো সে কি, যদিও সে গরিব পরবর্তীতে বললাম যে হি ইজ অনেস্ট, সে সৎ। যদিও সে গরিব তবুও সে সৎ। তাহলে এই ক্লজটার উপর কিন্তু এই ক্লজটাকে নির্ভর করতে হচ্ছে অর্থের পরিপূর্ণতা আনতে। তেমনি দেখো, অ্যাজ হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেহেতু সে একজন মেধাবী ছাত্র বলে এটুকু আমি আর বললাম না, এই ক্লজটুকু আর বললাম না। তো ওই ক্লজটুকু যদি না বলি তাহলে তো পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হলে আমাকে বলতে হচ্ছে যে যেহেতু সে একজন মেধাবী ছাত্র, হি উইল মেক আ গুড রেজাল্ট, সেহেতু সে একটা ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে। তেমনি দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো বলে আর আমি একটু লিখলাম। তাহলে যদি তুমি আসো তো কি, পরিপূর্ণতা পাচ্ছে না অর্থে। যদি তুমি আসো তাহলে পরিপূর্ণতা পেতে হলে আমাকে বলতে হচ্ছে আই উইল গো উইথ ইউ, যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব। তাহলে এই সেন্টেন্স গুলো, দ্যাট ইজ এই ক্লজ গুলো কিন্তু প্রত্যেকটা, এই ক্লজ গুলো, এই যে ক্লজ গুলো, এই ক্লজ গুলোর সবই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এরা পরবর্তী ক্লজটার উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। পরবর্তী ক্লজ ছাড়া ওরা অন্য অর্থ প্রকাশ করতে পারছে না। তো আমরা এই ডিপেন্ডেন্ট ক্লজ গুলো অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ গুলো করতে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো কিন্তু আমরা ইউজ করেছি। এখানে আরো অনেক লিঙ্কিং ওয়ার্ডস আছে, তোমরা আস্তে 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 জানবে, শিখবে, প্র্যাকটিস করতে করতে এসে যাবে। তো আজকে এই ওয়ার্ডস গুলো আমরা নিয়েছি, লিঙ্কিং ওয়ার্ডস গুলো নিয়েছি, দো নিয়েছি, অলদো নিয়েছি, অ্যাজ নিয়েছি, ইফ নিয়েছি, হুইচ নিয়েছি, সো দ্যাট, বিকজ তোমরা করতে পারবে। সো দ্যাট দিয়ে ধরো যদি আমি একটা বলতে যাই যে উই ইট, একটা উদাহরণে যদি আমরা আসি, উই ইট সো দ্যাট, যাতে উই মে তার মানে কি হলো, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এই সো দ্যাট উই মে লিভ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তো এমনি ভাবে আমরা সবগুলো ক্লজ সংজ্ঞায়িত করতে পারি এবং উদাহরণস্বরূপ তোমরা বুঝলে, আশা করি বুঝেছো। এবং আরেকটা মজার বিষয় দেখো, এটা বলে ক্লাসটা শেষ করে দেবো। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে লিঙ্কার্স গুলো আছে, এই যে অ্যাজ, অলদো, ইফ, এই লিঙ্কার্স গুলো যে আছে, এই লিঙ্কার্স গুলো যদি তুমি মুছে দাও তাহলে কিন্তু এই ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে যদি ইফ মুছে দাও, ইফটা মুছে দিলে ইউ কাম, তুমি আসো, তো একটা পরিপূর্ণ অর্থ পাচ্ছে। এখানে অ্যাজটা যদি মুছে দাও তাহলে দেখছো হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র, তো এটাও চলে আসছে, সে একজন মেধাবী ছাত্র, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। সুতরাং লিঙ্কার্সটা মুছে দিলে কিন্তু তখন সেটা আবার ডিপেন্ডেন্ট ক্লজ ইনডিপেন্ডেন্ট হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ক্লজ তখন কিন্তু ইনডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ক্লাস ছিল। আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো অসুবিধা হয়নি। তো আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য টপিকস নিয়ে, এর পরবর্তী যে ধারাবাহিকতাগুলো আছে সেই টপিক নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ।